সালামু আলাইকুম সবাইকে, প্রিয় শিক্ষার্থীরা। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিএসটি কিংবা বিইউপিতে, এছাড়া চাকরির বাজারে আমরা যারা পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের প্রশ্ন আসার ক্ষেত্রে ইংরেজিতে আমরা দেখব যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেখান থেকে প্রশ্ন এসে থাকে। আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে একটু দেখি যে গত কয়েক বছরে কোন কোন জায়গা থেকে কোন কোন বিশ্ববিদ্যালয় অনার্স সাবস্টিটিউশন থেকে প্রশ্ন এসছে, আমরা দেখব যে বিইউপি, আরইউ, সিইউ, জেইউ এবং জিএসটিতে 5 বছর বা আরও বেশি প্রশ্ন সমাধান যদি আমরা করি, এই টপিকটা থেকে প্রায় প্রত্যেকটাতেই 7-8টার বেশি প্রশ্ন আসছে। অ্যানালজি সহ এটা দেয়া আছে, আমরা গত ক্লাসে অ্যানালজি পড়েছি, অ্যানালজি ধরলে আর একটু বেশি হয়। আমরা দেখবো যে কোন কোন জায়গা থেকে একটু প্রশ্ন এসে থাকে। সাধারণত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে হচ্ছে আমরা বাংলায় যেটাকে এক কথায় প্রকাশের মতো করে পড়ি, সেই ধরনের জিনিসটাই। সো আমরা চেষ্টা করবো যে 100-র বেশি প্রশ্ন সমাধান করতে এই ক্লাসের মাধ্যমে। খুব ছোট একটা ক্লাসের মধ্যেই আমরা সব কিছু একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে ফোবিয়া। ফোবিয়া শব্দটার অর্থ হচ্ছে ফিয়ার। আমরা যেটাকে ভীতি, বাংলায় ভীতি হিসেবে ধরি, সেই ফিয়ার বা ভয় যে কোনো জিনিসের, এক্সট্রিম ফিয়ার অথবা ইরেশনাল হয় সামটাইমস। ইরেশনাল কেন? কারণ আমার কাছে যেটা ভয় ভীতির জায়গা, অন্যজনের কাছে সেটা অনেক সময় অহেতুক মনে হয় যে আর এটা তো ভয়ের কিছুই না। কেউ একজন কুকুরে ভয় পায়, কেউ একজন বিড়ালে ভয় পায়, কেউ টিকটিকিতে ভয় পায়, কেউ তেলাপোকায় ভয় পায়। অনেকের কাছে আবার কেউ এটা মনে করে যে এটা কী হলো, যে ভয় পায় তার কাছে আবার অন্যের ভয়টা অনেক সময় অহেতুক মনে হয়। এই জন্য এটাকে ইরেশনাল সামটাইমস বলে থাকি। সো এক্সট্রিম ফিয়ার যে কোনো জিনিসের প্রতি, সেটা হচ্ছে ফোবিয়া হিসাবে ব্যবহৃত। এই ওয়ার্ডটা আসছে ফোবোস ল্যাটিন রুট থেকে, যেটা পরবর্তীতে ইংরেজিতে ফোবিয়া হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা একটু কয়েকটা ফোবিয়া দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখব ক্লাস্ট্রোফোবিয়া। ফোবিয়াটা থেকে যাবে প্রত্যেকটা ওয়ার্ডের সাথেই। আমরা দেখব যে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে ফোবিয়া ওয়ার্ডটাকে আমরা পাবো। সো ফোবিয়াটা ব্যবহৃত হবে মূল ওয়ার্ডটার সাথে। ক্লাস্ট্রো শব্দটা, যেটা লকড বা শাট, মানে খুবই চাপা জায়গাকে বোঝায়। আমরা যদি একটু ছবি দেখার চেষ্টা করি, এই যখন একটা ছোটো বক্সের মধ্যে বা কোনো চাপা কোনো জায়গায় যখন কেউ আটকে যায়, তখন যে দম বন্ধ হওয়ার মতো যে অবস্থাটা আসে, ভয় পায়। অনেকেই গাড়িতে ভয় পায়, বিমানে ভয় পায়, কিংবা অনেক সময় দেখবো যে বাচ্চাদেরকে আমরা যদি কম্বল দিয়ে একটু শীতকালে করি না, যেমন একটু পেঁচায় ফেলি, ওরাও কিন্তু ভয় পায় যে আমি বোধহয় বেরোতে পারবো না এইসব জায়গা থেকে। স্বপ্ন দেখি আমরা অনেক সময় যে চাপা কোনো জায়গায় আটকা পড়ে যাচ্ছে। এই ধরনের ভয়গুলোকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। তাহলে ক্লাস্ট্রো হচ্ছে যেটা ল্যাটিন রুট থেকে আসছে, খুব চাপা জায়গা, আর ফোবিয়া মানে আমরা জানি যে কোনো জিনিসের এক্সট্রিম ফিয়ার। সো মূল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ফিয়ার অফ কনফাইন্ড অর এনক্লোজড স্পেসেস। প্রশ্নে থাকতে পারে এইভাবে যে হোয়াট ইজ দ্য নেম অফ ফিয়ার অফ কনফাইন্ড অর এনক্লোজড স্পেসেস। কোনো চাপা জায়গা বা সরু কোনো জায়গার ভীতিকে কি বলে? অপশনে যাই থাকবে, আমরা খুঁজে নেব হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়াকে। এটা হচ্ছে তার একটা নিদর্শন। আরেকটা হচ্ছে নিক্টোফোবিয়া। নিক্টো শব্দটা আমরা সাধারণত দেখি ডার্ক অথবা নাইট এই অর্থে ব্যবহৃত হয়। আর ফোবিয়া আমরা জানি যে আমরা অলরেডি ফোবিয়ার শব্দের রুটটা শিখেছি যে ফোবিয়া মানে হচ্ছে ভীতি। তাহলে অন্ধকারের যে ভীতি, অ্যাকচুয়ালি সেটাকে আমরা বলি হচ্ছে নিক্টোফোবিয়া। এটা দেখলে, বিশেষ করে এইচএসসি লেভেলে যারা আমরা পড়াশোনা শেষ করে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি, প্রিপোজিশনের একটা নিয়মের মধ্যে হরহামেশাই আমরা একটা গল্প পড়ে থাকি যে যখন ছোট ছিলাম আমি দরজা জানালা বন্ধ করে ঘুমাতাম, কারণ ভাবতাম ডিমন্সরা আসবে। এই একটা গল্প আমরা পড়ে থাকি। সো আমার মনে হয় যে এই যে দরজা বেয়ে বেয়ে ডিমনটা উঠছে, রাতে আমরা অনেকেই ভয় পাই, অন্ধকারকে ভয় পাই। বিশেষ করে গ্রামের রাস্তায় চলতে গেলে এটা তো খুব হরহামেশাই হয়। সো এইটাকে আমরা ডাকবো হচ্ছে নিক্টোফোবিয়া। পরেরটা অ্যাক্রোফোবিয়া। ফোবিয়া মানে আমরা জানি ভীতি। অ্যাক্রো শব্দটা ব্যবহৃত হয় হাইট বা সামিট বা পিক এই ধরনের অর্থকে ল্যাটিন রুটে আমরা অ্যাক্রো নামে ব্যবহার করি। তার মানে যে কোনো জায়গায় উচ্চতার যে ভীতি। অনেকেই আমরা দেখব যে ছাদে যাওয়ার পরে নিচে তাকালে আমাদের মাথা ঘুরে ওঠে, বা ভয়ে হঠাৎ করে হার্টবিট মিস হয়, হাত পা কাঁপে। এই ধরনের ভীতিকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। বা উঁচু যে কোনো জায়গায় গাছে উঠতে পরে নামার সময় ভয় পাই, স্বপ্নে আমরা দেখি যে উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি, এই ধরনের ফোবিয়াগুলোকে বলা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। এই অ্যাক্রোফোবিয়ার সাথে একটু কাছাকাছি আরেকটা শব্দ পাওয়া যায়, সেটাকে হচ্ছে আরাকনোফোবিয়া বলে। আরাকনোফোবিয়া হচ্ছে, আরাকনো শব্দটা ব্যবহৃত হয় হচ্ছে স্পাইডারের সাথে। আরাকনো শব্দটা ব্যবহৃত হয় স্পাইডার, অর্থাৎ ল্যাটিন রুটে স্পাইডারকে বলা হয় আরাকনো। তার সাথে যদি ফোবিয়া ওয়ার্ডটা ইউজ করি, যেটা মানে হচ্ছে কোনো কিছুর ভীতি, দুটা মিলে যেটা দাঁড়ায় যে স্পাইডারের যে ভয়, ফিয়ার অফ স্পাইডার, এটাকে বলা হয় হচ্ছে আরাকনোফোবিয়া। বাচ্চারা অনেকেই ভয় পায় বিশেষ করে, বা বড় হয়ে অনেকে থাকে যে মানে মাকড়সা দেখলে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। আচ্ছা, আরেকটা সাইনোফোবিয়া, খুব কমন ভীতি। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি নিজেও সাইনোফোবিয়া আক্রান্ত, খুব ভীষণ মাত্রায়। আমি কুকুর দেখলে ভয় পাই রাস্তাঘাটে, বিশেষ করে রাতে যদি কোথাও দেখি যে কোনো এক গলিতে কুকুর আছে, ইটস আ ম্যামথ টাস্ক ফর মি যে আমি ওটাকে পাস করে যাব। সো সাইনো, কাইনো,
ক্যানাল, এই জিনিসগুলো আমরা দেখব একটু পরে আবারও হয়তো আমরা খুঁজে পাবো বাসস্থানের জায়গায়। এইটা ব্যবহৃত হয় ডগকে রিপ্রেজেন্ট করার জন্য ল্যাটিন বা গ্রিক রুটে। সেইখান থেকে আমরা দেখব ফোবিয়া মানে হচ্ছে আমরা জানি এক্সট্রিম ফিয়ার অফ সামথিং, পুরোটা মিলে যেটা দাঁড়ায় যে ফিয়ার অফ ডগ, কুকুরকে যারা ভয় পায় তারা সাইনোফোবিয়া আক্রান্ত, বা এই ভীতিটার নাম হচ্ছে সাইনোফোবিয়া। যখন কেউ কুকুরকে দেখে ভয় পায় সেটাকে আমরা কি ডাকবো তাহলে? ফিয়ার অফ ডগ, সাইনোফোবিয়া। তাহলে আমরা কয়টা ফোবিয়া সম্পর্কে জানলাম। সাধারণত এই জিনিসগুলো আমরা দেখবো আমাদের পরীক্ষায় কাজে লাগে। আর অনেকগুলো ফোবিয়া আছে, আমরা চাইলে যে কোনো সময় সার্চ করলেই আমরা ফোবিয়া পেয়ে যাবো। আমরা কমেন্টে আমরা আরও কিছু ফোবিয়া অ্যাড করে দেবো ইনশাল্লাহ। এটা আমি এটার পিডিএফটা স্লাইডটা আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ কমেন্টে। সো দেখি, ক্লাস্ট্রোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, নিক্টোফোবিয়া হচ্ছে ডার্ক বা নাইটকে ভয় পাওয়া, আক্রোফোবিয়া হচ্ছে হাইটকে ভয় পাওয়া, রাকনোফোবিয়া হচ্ছে মাকড়সাকে ভয় পাওয়া, সাইনোফোবিয়া হচ্ছে ফিয়ার অফ ডগ। দুইটা আমি এমনিতেই দিয়ে যাই, দেখি কমেন্টে আমি অ্যান্সার পাই কিনা। তেলাপোকাকে ভয় পাই অনেকে, আর টিকটিকিকে ভয় পাই অনেকে। এই দুইটাই কোনো কোনো বছর বিউপিতে প্রশ্ন আসছিল, দেখি আমরা পারি কিনা একটু অ্যান্সার করবো আমরা। ওকে, আরেকটা কমন ওয়ার্ড রুট ধরে যেখান থেকে প্রশ্ন আসে অনার সাবস্টিটিউশন, সেটা হচ্ছে ভরাস। ভরাস মানে হচ্ছে খাদক। বাংলায় আমরা ভুক বা খাদক অর্থে যেই ওয়ার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে ইংরেজিতে ভরাস রুট নামে। তার মানে ফিডিং অন স্পেসিফাইড ফুড, নর্মালি যে কোনো নির্দিষ্ট জিনিস খেয়ে বেঁচে থাকে এমন ধরনের খাদককে বা নির্ভরশীল যারা থাকে তাদেরকে আমরা ভরাস নামে ডাকবো। যে যেটার উপরে নির্ভর করে সেটা সেই ভরাস অনুযায়ী যাবে। আমরা একটু দেখি যে কয় ধরনের ভরাস আমরা সাধারণত পাই। আমরা সাধারণত দেখব পরীক্ষায় কয়েক ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে কার্নিভরাস। কার্নিভরাস মানে হচ্ছে যেটা মাংস খেয়ে বাঁচে, মিট খায় অথবা অন্য অ্যানিমাল খায়, অ্যানিমাল মানেই মাংস খাচ্ছে, সো সেটা হচ্ছে কার্নিভরাস। কার্নির সাথে ভরাসটা যুক্ত হবে, আমি দেখাচ্ছি। আর একটা হচ্ছে হার্বিভরাস। হার্ব বা তৃণ খেয়ে যারা বেঁচে থাকে তারা হার্বিভরাস। অমনিভরাস হচ্ছে যারা সব খায়। অমনি শব্দটার অর্থ হচ্ছে সর্ব বা সব। এটা নিয়েও আমরা একটু পরে দেখবো যে একটা পাবো, আলাদা ওয়ার্ডের রুট আমরা তৈরি করবো সেখানে অন্য সাবস্টিটিউশনে। আমরা একটু উদাহরণ দেখি তো যে কেমন কার্নিভরাস। যেমন এই যে সিংহ একটা মাংস খাচ্ছে, কিংবা আমরা জানি না যে এটা কোন অ্যানিমাল ছিল, জাস্ট খেয়ে ফেলছে, এইটা হচ্ছে কার্নিভারাস। তার মানে মানুষ যখন মাংস খায় মানুষ কার্নিভারাস। তারপরে সিংহ, বাঘ, আরও কিছু পশু পাখি আছে যে এখানে বাঘ, তারপরে গ্রেট শার্ক, এরা, তারপর হচ্ছে কমোডো ড্রাগন, এরা কিন্তু সবসময় মাংস খায়। এই ধরনের প্রাণীগুলো হচ্ছে কার্নিভরাস। তো প্রশ্ন আসতে পারে এইভাবে ধরে রুট ধরে ওয়ান হু ইট মিটস আর আদার অ্যানিমাল, সেটাও কার্নিভরাস। অথবা যে কোনো আ লায়ন ইজ ড্যাশ কার্নিভরাস, আ টাইগার ইজ ড্যাশ কার্নিভরাস, আ কমোডো ড্রাগন ইজ ড্যাশ কার্নিভরাস, এই ধরনের প্রশ্ন হতে পারে। 2 নম্বর হচ্ছে হার্বিভরাস। হার্ব খায় যারা, এই যে তৃণ খাচ্ছে, ঘাস খেয়ে বেড়াচ্ছে, জেব্রা, আমরা দেখবো তারা হচ্ছে হার্বিভরাস। আরও কিছু প্রাণী আছে যারা হার্বিভরাস হয়, যেমন অ্যান্টেলোপ, বিভার, তারপরে পান্ডা। পান্ডাকে তো আমরা চিনি, কোয়ালাকে আমরা চিনি যে বাসটা আসে কচি বাস খেয়ে বেড়ায় বা পাতা খেয়ে বেড়ায়। এটা হচ্ছে হিপোটোটামাস। এটাও আমরা দেখবো চিড়িয়াখানায় যে বড় মুখ করে জল হস্তে গপ করে কিছু একটা মানে গাছ খেয়ে ফেলে কচি কচি, এইগুলো হচ্ছে হার্বিভরাস। যারা দুইটাই খায়, হার্ব এবং মানে অ্যানিমাল অর্থাৎ মিট এবং প্ল্যান্ট দুইটাই যারা খায় তারা হয় হচ্ছে অমনিভরাস। কারণ অমনিকে আমরা কি বলেছি? সর্বভুক। বাংলায় হচ্ছে সর্বভুক। আমাদের মধ্যে বন্ধুরা যখন অনেক কিছু খায়, যখন বলে যে তুমি কিছু খাও কি কিছু খাও না, তখন আমরা মাঝে মাঝেই মস্করা করে বলি না না ওরা সবই দেন, ও সর্বভুক। এটা হচ্ছে অমনিভরাস, অর্থাৎ ও সবই খায়, মাছও খায়, শাকসবজিও খায়, মাংসও খায়, ও হচ্ছে সর্বভুক। তো এই যে দেখো ভালুক, ও কিন্তু মাঝে মাঝে ফলও খাচ্ছে, আবার ধরে ধরে মাছ মাংসও খাচ্ছে, এগুলো হচ্ছে সর্বভুক প্রাণী। ক্লিয়ার? তাহলে অমনিভরাস, হার্বিভরাস, আর হচ্ছে এই যে দেখো এখানে আরও কয়েকটা আছে, কাক মাছও খায়, পাতা টাতাও খায়, এই যে র্যাট, ব্রাউন র্যাট, রাকুন, এরা 2 ধরনের জিনিসই খায়, এটা হচ্ছে অমনিভরাস হিসাবে পরিচিত হবে। সো আমরা দেখলাম হার্বিভরাস, কার্নিভরাস, অমনিভরাস। পার্থক্য কোথায়? হার্বিভরাস যারা শুধু তৃণ খেয়ে বেড়ায়, এই যে খরগোশ, পান্ডা, জিব্রা, ভেড়া, এগুলো। কার্নিভরাস যারা মাংস খায়, আর অমনিভরাস যারা সব কিছুই খায়, অর্থাৎ কার্নিভরাস এবং হার্বিভরাস দুইটাই অন্তর্ভুক্ত যারা, তারা হচ্ছে অমনিভরাস। ঠিক আছে? সো এইটা হচ্ছে ভরাসের থেকে। একটা স্পেসিফিক প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে আসে, সেটা হচ্ছে মানুষের মাংস যে খায় তাকে কি বলে? মানে মানুষের মাংস তো মাংস, কার্নিভরাসে হওয়া উচিত, কিন্তু আলাদা করে মানুষের মাংস যে খায় সেটাকে আমরা বাংলায় আলাদা একটা নামে ডাকি, সেটা হচ্ছে নরখাদক বা নরখাদক। নরখাদক ডাকে আমরা, সেইটাকে ইংরেজিতে বলা হচ্ছে ক্যানিবল। ঠিক আছে? ক্যানিবল, ইংরেজিতে বলা হচ্ছে ক্যানিবল। ক্যানিবল মানে হচ্ছে যে মানুষের মাংস খায়।
তোমরা কিন্তু মুভিতে আমরা হয়তো প্রায় সময় দেখি যে কানিবাল নামে একটা মুভিও আছে খুব বিখ্যাত হররটাই। এটা আমরা আলাদা করে একটু মনে রাখার চেষ্টা করবো যে মানুষের মাংসকে বলা হয় ক্যানিবাল, যে খায়। ওকে, আরেকটা হচ্ছে লজি, কোনো সাবজেক্টের নাম। লজিস্ট হচ্ছে সেই সাবজেক্টে যে এক্সপার্ট, স্টাডি অফ সায়েন্স বা কোনো সাবজেক্ট, এগুলোকে বলা হয় হচ্ছে আ পার্সন হু ইজ স্পেশালাইজড ইন স্পেসিফিক ফিল্ড অফ স্টাডি অর সায়েন্স। কোনো একটা বিজ্ঞান কিংবা কোনো জ্ঞানের অন্য শাখায় যিনি স্পেসিফিক বিশারদ হন আর কি, বিশেষজ্ঞ যেটাকে আমরা বলি, স্পেশালিস্ট যিনি হন তাকে আমরা হচ্ছে লজিস্ট বা ওই নামে আমরা ডাকি। কয়েকটা পাই আমরা একটু দেখি, যেমন ডার্মাটোলজিস্ট। ডার্মাটো শব্দটার অর্থ হচ্ছে, ডার্মা শব্দটার অর্থ হচ্ছে স্কিন। আমরা এটার সাথে অনেকেই পরিচিত, কেউ কেউ শুধুমাত্র খুশকিকেই চিনি, ডার্মাটোলজির মধ্যে খুশকি, যেহেতু শীতকালে অনেক খুশকির আচরণ আমরা পড়ি অ্যাটাকে, বাট অ্যাকচুয়ালি আমাদের যে মাথার স্কিনে যেই অ্যাটাকটা করে সেটাকে ডার্মাটোলজি বলে। সমস্তই আমরা ডার্মাটো অর্থে ব্যবহৃত করব। তাহলে আ ডক্টর হু ট্রিটস স্কিন ডিজিজ, যিনি ডার্মাকে নিয়ে কাজ করেন তিনি হচ্ছেন ডার্মাটোলজিস্ট। আমরা যদি একটু উদাহরণ দেখি, এই যে কোনো স্ক্যান করছেন হাতে, বা বাচ্চাদের অনেক সময় রোগ শোক হয় স্কিনে, বড়দেরও হয়, খুশকিরও আছে, সেটা আলাদা। আমরা দেখব এটা হচ্ছে ডার্মাটোলজিস্ট, বা যিনি একজন ডার্মাটোলজিস্ট কী নিয়ে কাজ করেন, ত্বকের রোগ নিয়ে কাজ করেন। আচ্ছা, কার্ডিওলজিস্ট। কার্ডিও শব্দটার সাথে আমরা দেখব এটাও একটা ল্যাটিন রুট থেকে আসছে এবং এটা মানে হচ্ছে হার্ট। এইচএসসিতে আমরা কার্ডিওলজি সম্পর্কে জেনেছি জাঙ্ক ফুড পড়ার সময়। আমরা যখন জাঙ্ক ফুড আমাদের টেক্সট বইয়ে জাঙ্ক ফুড নিয়ে যখন পড়াশোনা করেছি তখন আমরা দেখেছি যে জাঙ্ক ফুড, অতিরিক্ত এক্সেস জাঙ্ক ফুড ইনটেক করলে কার্ডিও অ্যাটাকের ভয় থাকে, কার্ডিওভাস্কুলার ডিজিজ নামে আলাদা একটা রোগের কথা পড়েছে। তার মানে ওই কার্ডিওকে যিনি ট্রিট করেন বা যেই এই রোগে আক্রান্ত রোগীদেরকে যিনি ট্রিটমেন্ট দেন তাকে বলা হয় হচ্ছে ডক্টর হু ট্রিটস হার্ট ডিজিজ, তাকে আমরা বলি হচ্ছে কার্ডিওলজিস্ট। এই যে একজন ডাক্তার যিনি হার্ট বিশেষজ্ঞ তাকে আমরা ডাকি হচ্ছে কার্ডিওলজিস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে নিউরোলজিস্ট। এটাও আমরা খুব কমন, আমরা এটার সাথে রিসেন্টলি এটা সম্পর্কে আমরা অনেক জেনেছি। নিউরো অ্যাটাকের কারণে বা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে আমরা আমাদের জুলাই যোদ্ধাকে হারিয়েছি, আমাদের সবার প্রিয় হাদি ভাই। সো ওই সময় আমরা এই রোগটার সাথে পরিচিত হয়েছে হয়তো অনেকেই, নিউরো, যেটা নার্ভকে রিলেট করে, এবং যেই ডক্টর হু স্টাডিজ নার্ভ তাকে আমরা ডাকি হচ্ছে নিউরোলজিস্ট। অর্থাৎ ব্রেইনের কার্যক্ষমতা কেমন, ব্রেইনের কোনো অসুখ হলে সেটাকে কীভাবে ট্রিট করবে, ব্রেন সার্কুলেট করতেছে কীভাবে, ব্লাড সার্কুলেশন হচ্ছে বা অন্যান্য যা আছে, এই জিনিসটা নিয়ে যিনি গবেষণা করেন, ট্রিটমেন্ট দেন, তাকে আমরা ডাকি হচ্ছে একজন নিউরোলজিস্ট বা নিউরোসায়েন্টিস্ট, যে নামে আমরা ডাকি না কেন। আচ্ছা, অর্থোপেডিস্ট। অর্থ শব্দটার সাথে আমরা দেখব স্ট্রেইট করা অর্থকে বোঝায়, অর্থাৎ যিনি বোন ডিজিজ নিয়ে কাজ করেন। আচ্ছা, কিন্তু মিলল না, স্ট্রেইটের সাথে বোন ডিজিজ, কনফিউজড। আচ্ছা, আমরা একটু একদম শুরুটা দেখব, যখন অর্থোপেডি নিয়ে কাজ শুরু হয়েছে। বাচ্চারা ওই সময় দেখা যেত একদম মধ্যযুগে, যখন কিছু বাচ্চা বিকলাঙ্গ হচ্ছে, তাদেরকে ডাক্তাররা যেটা করতেন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে টানা দিয়ে, দুইটা লাঠি দিয়ে এইভাবে টানা দিয়ে দুই পা সোজা করে আরেকটা জিনিসের সাথে বেঁধে টানা দিয়ে রাখতেন, অর্থাৎ স্ট্রেট করার চেষ্টা করতেন। বাঁকা হয়ে আছে, বিকলাঙ্গ হয়েছে, এটাকে সোজা করার যে প্রচেষ্টাটা করতেন, এই স্ট্রেইট করার মেকানিজমটাকেই ল্যাটিন ভাষায় বলা হতো অর্থ। আর পেডিস্ট মানে যেহেতু চাইল্ডদের সাথে পেডিয়াট্রিক্স নিয়ে আর একটু পরেই পড়বো আমরা, এইটাই কালান্তরে যে ওই যে সোজা করা বাঁকা করা, যেহেতু হাড়ই সোজা করছেন, এই হাড় সোজা করার নামটাই হয়ে গেছে অর্থোপেডি বা অর্থোপেডিয়াটিক বা অর্থোপেডিস্ট যিনি করেন এইটাকে। তাহলে আমরা দেখব যে একজন অর্থোপেডিস্ট হচ্ছেন যিনি হাড়ের ডাক্তার। তোমরা অনেক সময় আমরা দেখব যে বাসায় মুরব্বী যারা আছেন তাদের হাঁটু কোনোই হাড় গোড়ে একটু সমস্যা থাকে, তখন আমরা অর্থোপেডিস্টের কাছে যাই। ঠিক আছে? আচ্ছা, তারপর সাইকিয়াট্রিস্ট। সাইকি এই ওয়ার্ডটা আমাদের কাছে খুব কমন। সাইকি, সাইকো, যেটা মাইন্ড, আমাদের থট, এগুলোকে রিলেট করে। আর ইয়াট্রিয়া মানে হচ্ছে হিল করেন যিনি, এই অর্থ থেকে আসছে। তাহলে সাইকি মাইন্ডকে, ইয়াট্রিয়া করেন যিনি, সাইকিয়াট্রিস্ট হচ্ছে যিনি আমাদের মাইন্ডকে হিল করেন। দ্যাট মিনস আ ডক্টর হু স্পেশালিস্ট ইন মেন্টাল ডিসঅর্ডার। আমাদের যখন মস্তিষ্কের বা মানবিক ডিসঅর্ডার হয়, আমরা যখন আমাদের নিজেদেরকে আমাদের মানসিকভাবে একটু দুর্বল হয়ে যায়, সেটাকে যিনি ট্রিটমেন্ট দেন তিনি হচ্ছেন একজন কি, সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, তারপরে আমরা দেখব আচ্ছা, এইখানে চশমা নিয়ে বা চোখ নিয়ে তিন ধরনের শব্দ আমরা পাই। আমরা তিনটাকে একটু বোঝানোর চেষ্টা করব। একটা হচ্ছে অপটোমেট্রিস্ট, অপটিশিয়ান, অপথালমোলজিস্ট। তিনটার পার্থক্যটা কোথায়? আমি প্রথম
এবং তৃতীয়টাকে আগে বুঝাই, তাহলে আমাদের বুঝাইতে সুবিধা হবে। আমরা দেখব যখন আমরা ডাক্তারের চেম্বারে যাই, চোখের ডাক্তারের চেম্বারে যখন যাই, তখন আমরা কি দেখি? প্রথমেই আমরা দেখি, আমরা ধরুন কোনো চোখের ডাক্তারের কাছে গেলাম, চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরপরই আমরা প্রথম যেটা দেখি সেটা হচ্ছে এইরকম একটা চশমার দোকান, যেখানে চশমা রাখা আছে। আচ্ছা, প্রথমে একটা চশমার দোকান দেখি। ওকে, আমি একটু ক্রোনোলজিটা মেনটেন করি। দোকান দেখি, দোকানে চশমা, প্রথমে চশমার দোকান থাকে। আচ্ছা, এই দোকানে একজন কারিগর বসেন, যিনি এরকম ধরে স্ক্রু ধরে ধরে চশমা ঠিক করে দেন। ডাক্তার দেখার পরে এরকম চশমা মেপে টেপে এটা চুজ করার পরে পাওয়ার কতটুকু হবে এটা গুনে গুনে যিনি করে দেন, এই লোকটাকে বলে হচ্ছে অপটিশিয়ান। তাহলে আমরা এটাকে কীভাবে ধরবো? দোকানে যিনি বসেন, দোকানে যিনি চশমা ঠিক করে দেন, তিনি হচ্ছেন অপটিশিয়ান। দোকানে বসেন যিনি, ঠিক আছে, চশমার দোকানে যিনি বসতেছেন ইনি হচ্ছেন অপটিশিয়ান। তারপরে আমরা ওই চশমার দোকানটা পার হয়ে ডাক্তারের কাছে যাই, যিনি চোখ দেখেন। এরকম একটা গগলস পরায় বলেন, ওই দূরে বলেন তো এ দেখা যায় কিনা, 2-3 সিরিয়ালে দেখতেছেন কিনা, ক খ বুঝতেছেন কিনা। কম বেশির ভিত্তিতে উনি একটা পাওয়ার লিখে দেন যে আপনি এই পাওয়ারের চশমাটা নেবেন আজকে অপটিশিয়ানের কাছ থেকে, অথবা 2-একটা ড্রপার উনি দিবেন আপনাকে। এই শুধু যেই মানে মানে চোখের সমস্যাগুলো দেখে দিচ্ছেন যিনি, ইনি হচ্ছেন একজন অপটোমেট্রিস্ট, ঠিক আছে। আর উনি যদি আমাদেরকে বলেন যে দেখেন আপনার চোখের কোনো একটা নার্ভের সমস্যা আছে, ছানি পড়ে গেছে, এটাকে অপারেশন করতে হবে, এই অপারেশনের ক্যাপাসিটিটা যিনি রাখেন, সেই চোখের ডাক্তারকে আমরা বলবো হচ্ছে অপথ্যালমোলজিস্ট। তাহলে পার্থক্যের জায়গা কোথায়? একজন অপটোমেট্রিস্ট গবেষণা করে করে প্র্যাকটিস করে করে চাইলে অপথ্যালমোলজিস্ট হতে পারেন। একজন অপথ্যালমোলজিস্ট আগেই অপটোমেট্রিস্ট হয়ে যান। কিন্তু একজন অপটিশিয়ান এটা যে কেউ হইতে পারে, আমি হইতে পারি, আমরা যে কেউ হইতে পারি। আমরা জাস্ট বসে যেই পাওয়ার দিবে, একটু টেকনিক জানলেই, দোকানে যে বাচ্চাটা বসে বা লোকটা বসে, ট্রেন্ড হইতে পারেন ডেফিনেটলি, অভিজ্ঞতা অনেক থাকতে পারে, বাট হি ইজ নট আ ডক্টর। উনি জাস্ট দোকানে একজন সার্ভিস দিচ্ছেন চশমা ঠিক করে দেওয়ার ক্ষেত্রে। সো পার্থক্যটা বোধহয় আমাদের কাছে একটু ক্লিয়ার এখন। আচ্ছা, পেডিয়াট্রিশিয়ান, যিনি আমরা একটু আগেই পড়েছিলাম যে পেডিয়াট্রি হচ্ছে বাচ্চাদেরকে রিপ্রেজেন্ট করে, রাইট? কিডস, যারা বাচ্চা, কিডসদেরকে রিপ্রেজেন্ট করে, কিডস বা বাচ্চাদেরকে রিপ্রেজেন্ট করে। তার মানে যিনি চিলড্রেনকে ট্রিট করেন, শিশু বিশেষজ্ঞ যিনি, তাকে আমরা কি বলি? বাংলায় পেডিয়াট্রিস্ট বলি, ইংরেজিতে, বাংলায় বলি হচ্ছে শিশু বিশেষজ্ঞ। ঢাকায় শ্যামলীতে আমরা দেখব যে শিশু বিশেষজ্ঞ হাসপাতাল আছে। হ্যাঁ, শিশু হাসপাতাল নামে একটা হাসপাতাল আছে, যেখানে যারা বসেন তারা অনেকেই ম্যাক্সিমাম আমরা দেবো পেডিয়াট্রিশিয়ান, ঠিক আছে। সো এই জিনিসগুলো গেল রোগ শোক নিয়ে, বা স্পেসিফিক কোনো ফিল্ডে যিনি স্পেশালিস্ট তাদেরকে আমরা কীভাবে চিনব। সাইড নামে আরেকটা রুট আছে, যেটা দিয়ে কিছু অনার সাবস্টিটিউশন আসে। সাইড শব্দের অর্থ হচ্ছে কাউকে হত্যা করা, কিলিং অর মার্ডার অর সামওয়ান, ঠিক আছে, কাউকে হত্যা করা, কিল করা বা মার্ডার করা, এই অর্থে কতগুলো হয় আমরা একটু দেখবো। যে প্রথমে আমরা দেখব ম্যাট্রিসাইড। মাতৃ বোঝায়, রাইট? ম্যাট্রন, ম্যাট্রিয়ার্কাল, ম্যাটার্নাল, এই ওয়ার্ডগুলো আমরা পড়েছি। ম্যাট্রির সাথে মেলে ম্যাট্রিয়ার্কাল সোসাইটি, মাতৃতান্ত্রিক সমাজ, উপজাতিদের মধ্যে বাংলাদেশে কার কার মাতৃতান্ত্রিক সমাজ হয় সেটা নিয়ে আমরা পড়েছি। ম্যাট্রন ওয়ার্ডটা আমরা সম্ভবত পেয়েছিলাম এইচএসসিতে বা এসএসসিতে এরকম অর্থে। ম্যাটার্নাল, এটাও আমরা এইচএসসি টেক্সট বইয়ে পেয়েছি। ম্যাটার্নাল মরবিডিটিস যেটা হয়, এই ধরনের কথা এসেছিল। তার মানে মাতৃ বোঝায় মা সম্বন্ধীয়, আর সাইড বোঝায় কাকে? এই যে আমরা সাইড শিখেছি, সাইড হচ্ছে যখন কাউকে হত্যা করা বোঝায়, সেই ধরনের অর্থে সাইড বসে। তাহলে কিলিং অফ ওয়ান্স মাদার, কাউকে মাকে যদি কেউ হত্যা করে, নিজের মাকে, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে ম্যাট্রিসাইড। তাহলে বাবাকে হত্যা করলে কি হবে? প্যাট্রি শব্দের অর্থের সাথে আমরা দেখব প্যাট্রিসাইড মানে হচ্ছে পিতৃ সংক্রান্ত। প্যাট্রি, যেমন প্যাট্রিয়ার্কাল সোসাইটি, প্যাটার্নাল কাজিন হয় আমাদের, বাবার দিকের কাজিন হয় প্যাট্রন বোঝায় যিনি দায়িত্বে থাকেন, তারা সংসারে প্যাট্রন হচ্ছে বাবা। এমনিতে এটা স্প্যানিশ ভাষায় আমরা দেখব যে বস, বা যিনি মূল কর্তৃত্বের হুকুম দেওয়ার জায়গায় থাকেন, তাকে আমরা প্যাট্রন বলে ওরা। ইংরেজিতে এটা বস বা স্যার, এই অর্থে প্যাট্রন ব্যবহৃত হয়। দ্যাট মিনস সংসারে তিনি বাবা। তাহলে নিজের বাবাকে যখন কেউ হত্যা করে, তখন সেটা হয়ে যায় হচ্ছে কিলিং অফ ওয়ান্স ফাদার, প্যাট্রিসাইড। তাহলে ম্যাট্রিসাইড হচ্ছে মাকে যখন হত্যা করে, বাবাকে যখন কেউ হত্যা করে, সেটা হচ্ছে প্যাট্রিসাইড। আচ্ছা, ভাইকে যদি কেউ হত্যা করে, ফ্যাট্রি, আমরা ফ্যাটার্নিটি এই ওয়ার্ডটা সম্পর্কে খুবই পরিচিত হতে পারে। আমরা ভ্রাতৃত্বের বন্ধন, ফ্যাটার্নিটি অর্থে আমরা ভ্রাতৃত্বকে বলি। তার মানে ফ্যাট্রি ভাই সম্বন্ধীয় বোঝায়।
তার মানে যখন কারো ভাইকে কেউ মেরে ফেলে, নিজের ভাইকে, এটা খুব কমন দেখি আমরা পৃথিবীতে। পৃথিবীর প্রথম হত্যা শুরু হয়েছিল ভাইকে দিয়ে, তার মানে পৃথিবীর প্রথম হত্যা ছিল ফ্যাট্রিসাইড। ওকে, আচ্ছা এবার আসি হাজব্যান্ডকে যদি কেউ মেরে ফেলে, আমরা এটা প্রায়ই দেখি যে হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলছে, ওয়াইফ হাজব্যান্ডকে মেরে ফেলছে, খুবই জঘন্য কাজ, বাট হচ্ছে যেহেতু। সো এই হত্যাটাকে ওয়ান্স হাজব্যান্ড, যখন কোনো ওয়াইফ নিজের হাজব্যান্ডকে মেরে ফেলে তখন হচ্ছে ম্যারিটিসাইড। মনে রাখার জন্য আমরা ম্যারিটাল সম্পর্ক, ম্যারিজ এইভাবে মনে রাখতে পারবো যাতে ম্যাট্রির সাথে প্যাচ না লাগে। ম্যারিটি হাজব্যান্ডকে হত্যা করার, যদি ওয়াইফকে হত্যা করে আমরা দেখবো যে বিভিন্ন নাটকে আগে এটা দেখাইতো যে মধ্যযুগে হাজব্যান্ড ওয়াইফকে মেরে ফেলতেছে, রাজা রানীকে মেরে ফেলতেছে, আরেকজনকে ভালোবাসতে। এই জন্য প্লেতে আমরা দেখবো যে এই ধরনের উদাহরণ অনেক বেশি ব্যবহৃত হয়েছে, যেগুলো আমি গুগল করেই পাইছি, এমন না যে মানে আমরা খুব মাথা খেটে বানাইতে হয়েছে, আপনারা খুঁজে পাবেন। তাহলে এক্সোরিসাইড হচ্ছে যখন কেউ কারো ওয়াইফকে মেরে ফেলে। আরেকটা খুব কমন ইয়ে আছে, সেটা হচ্ছে রেজিসাইড, কিংকে যখন কেউ মেরে ফেলে। একটা বিখ্যাত সিরিয়ালের এটা একটা দৃশ্য যে ম্যাড কিংকে মেরে ফেলছে কেউ একজন, ঠিক আছে। ম্যাড কিংকে মেরে ফেলার পরে সে হয়ে গেছে রেজিসাইডের অংশ, অর্থাৎ কেউ যখন মানে রাজাকে খুন করে সে হয়ে যায় হচ্ছে রেজিসাইড। আরেকটা খুব কমন, এই ছবি দেখেই আমরা বুঝতে পারতেছি, জেনোসাইড যে করে, অর্থাৎ যে খুন করে বিশাল সংখ্যক মানুষকে, একটা রেসকে কিংবা সংখ্যায় অনেক বেশি জনগণকে যখন কেউ খুন করে তখন আমরা তাকে বলি হচ্ছে জেনোসাইড। ম্যাস কিলিং যখন কেউ করে, ম্যাস পিপলকে যে কেউ খুন করে, এই চেহারাটা দেখলে আমরা চিনতেছি যে এটা একটা জেনোসাইড করছে এমন কারো চেহারা, রাইট। সো আমরা মনে রাখবো জেনোসাইড হিসেবে যে যিনি একজন গণহত্যাকারী হিসেবে আমরা এই ছবিটাকে মনে রাখতে পারি, এবং এটা হচ্ছে জেনোসাইড করে যিনি পালিয়ে গেছেন দেশ ছেড়ে, ওই আপা হচ্ছেন একজন জেনোসাইড করা মানুষ। আচ্ছা, তাহলে কী কী শিখলাম সাইড দিয়ে আমরা? ম্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড, ইউরোক্সিসাইড, ম্যাট্রিসাইড, রেজিসাইড, জেনোসাইড, আর হচ্ছে এই কয়টা। তাহলে জেনোসাইড হচ্ছে যখন ম্যাস পিপলকে খুন করা তখন জেনোসাইড, রেজিসাইড হচ্ছে যখন কেউ রাজাকে খুন করে রেজিসাইড, ইউক্সোরিসাইড হচ্ছে ওয়াইফকে খুন করা, ম্যারিটিসাইড হাজব্যান্ডকে খুন করা, ফ্যাট্রিসাইড ভাইকে খুন করা, ম্যাট্রিসাইড এবং প্যাট্রিসাইড মা এবং বাবাকে কেউ যখন হত্যা করে সেইটা হচ্ছে সাইড ব্যবহৃত হয়। আর একটা কমন যেটা আমি আনি না ইচ্ছা করি, সুইসাইড, যখন নিজে নিজে হত্যা হয়, কেউ আত্মহত্যা করে তাকে বলা হয়েছে সুইসাইড, যেটা আমরা খুব কমন জানি। সো এই ছিল সাইড দিয়ে। এবার আসি আমরা অমনি। আমি বলেছিলাম যে ওই যে অমনি ভরাস পড়ার সময় যে আমরা অমনিকে পেয়েছিলাম, আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম না, অমনি ভরাস। এই ভরাস রুট দিয়ে আমরা পড়েছিলাম যে অমনি থাকলে সর্ব হয়, সর্বভুক। সেই সর্ব দিয়ে আলাদা কিছু তৈরি হয় যেটা হচ্ছে এভরি বা অল বোঝায়। কেমন? যেমন আমরা যদি দেখি অমনিসাইন্ট, সাইন্ট মানে হচ্ছে কি, যার জানার ক্ষমতা আছে, যিনি সব জানেন, দ্য ওয়ান হু নোজ এভরিথিং, অল নোয়িং, আল্লাহ। তারপরে আমরা দেখব অমনি প্রেজেন্ট, অমনি মানে সর্বপ্রেজেন্ট, মানে সব জায়গায় উপস্থিত আছে আল্লাহ তাআলা। তারপরে অমনিপটেন্ট, যিনি সব জানেন, জানা মানে ক্ষমতার অধিকারী, সো জানার ক্ষমতার অধিকারী, করার ক্ষমতার অধিকারী, ক্ষমতাশীল, ভালো বাংলা কি, সমস্ত ক্ষমতা যার হাতে, সর্বময়ী ক্ষমতার অধিকারী যিনি, আমি ভালো একদম বাংলা এক কথা প্রকাশটাই ভুলে গেছি, অমনিপটেন্ট যিনি সর্বময়ী ক্ষমতার অধিকারী। আচ্ছা, আরেকটা হচ্ছে অমনিভরাস, যেটা সব খায়। আমরা দেখেছি যে অমনিভরাস কারা, সর্বভুক অর্থে যেটা ব্যবহৃত হয়, সর্বভুক এই অর্থে যেটা ব্যবহৃত হয়, বা সর্বখাদক, সব খায় যে, অল ইটার, ঠিক আছে। তাহলে অল ইটার অর্থে হচ্ছে অমনিভরাস, অমনিপটেন্ট হচ্ছে যার সমস্ত কিছু পাওয়ার আছে, অমনিপ্রেজেন্ট অর্থে যিনি সব জায়গায় প্রেজেন্ট থাকেন, সাইন্ট অর্থে যিনি সব কিছু জানেন। আরেকটা খুব কমন যেটা একটু আগে ব্যবহৃত হতো এক অর্থে, এখন এটা আলাদা অর্থে ব্যবহৃত, সেটা হচ্ছে অমনিবাস। অমনিবাস হচ্ছে দেখে মনে হতে পারে বাস সংক্রান্ত কিছু, অ্যাকচুয়ালি যখন এই ওয়ার্ডটার উৎপত্তি হয়েছে এইগুলাকে অমনিবাস ডাকা হইতো ব্রিটেনে, যখন নতুন নতুন ঘোড়াচালিত গাড়ি শুরু হলো বা বাষ্প ইঞ্জিন চালিত গাড়ি শুরু হলো, অনেক মানুষ যেখানে উঠতে পারে প্রাইভেট গাড়ির বাইরে, সেটাকে দেখা হইতো অমনিবাস। বাট ধীরে ধীরে সেটা চেঞ্জ হয়ে ভলিউম, এক জায়গায় যখন অনেক কিছু সন্নিবেশিত করা হয় কোনো বই বা এগুলোকে, সেগুলো হয়ে গেলো অমনিবাস, সমগ্র বোঝায়। যেমন রবীন্দ্রনাথ সমগ্র, নজরুল সমগ্র, আহমেদ ছফা সমগ্র, সিরাজ সমগ্র, এই জিনিসগুলো অনেকগুলো বই একসাথে যখন থাকে তাহলে ভলিউম কন্টেইন সেভারাল বুকস প্রিভিয়াসলি পাবলিশড সেপারেটলি। আগে এক খণ্ড, দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড আলাদা আলাদা পাবলিশড হয়েছিল, সময় লেগে অনেক বছর ধরে। পরে এক সময় এটাকে সম্পূর্ণ একসাথে প্রকাশ করা হলো সমগ্র ডাকে, ওই সমগ্রের নাম হচ্ছে
অমনিবাস। আমরা মনে রাখবো যে অনেক মানুষ একসাথে উঠতে পারে, তার মানে সবগুলা খণ্ড একসাথে ঢুকে যায় যেখানে, সেটা হচ্ছে অমনিবাস। সো এই জিনিসগুলোই হচ্ছে অমনিসাইন্ট, অমনিপ্রেজেন্ট, অমনিপটেন্ট, অমনিভোরাস, অমনিবাস। অমনি দিয়ে এই কটা থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে। এবার আমরা দেখবো যে মানে কিছু ফরেন ওয়ার্ড যেগুলো আলাদা করে নতুন নতুন শব্দ তৈরি করে। আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক এবং ল্যাটিন থেকে ইংরেজির যে নাম্বারগুলো সেগুলো দিয়ে কিছু ওয়ার্ড ইংরেজিতে ব্যবহৃত হয়। যেমন গ্রিক মনো বা ইউনি, এইটা দিয়ে ল্যাটিন ইউনি থেকে এক বোঝায়। মনো মানে এক, ইউনি মানে এক। আমরা মনোসিলেবল পড়েছি, সিলেবল দিয়ে যখন আমরা সিলেবল তৈরি করতাম, মনোসিলেবল, ডাইসিলেবল, এগুলো হচ্ছে প্রথম দ্বিতীয় ছিল। সো আমরা দেখব মনোথিজম, ইউনিভার্স, এক বিশ্ব, ইউনিফর্ম, সবার জন্য যেখানে একই ধরনের ড্রেস থাকে, এগুলো ব্যবহৃত হয়। ডাই বা বাই হচ্ছে দুই অর্থে ব্যবহৃত হয়, ল্যাটিনে বাই আর গ্রিকে হচ্ছে ডাই। যেমন ওই যে মনোসিলেবল যদি একটা সিলেবল হয়, ডাইসিলেবল দুইবার উচ্চারণ করা যায় যে সিলেবল। বাইসাইকেল, বাইনিকুলার্স, ডুও, ডুয়েট, ঠিক আছে, বাই মান্থলি, দ্বিবার্ষিক, এই ধরনের জিনিসগুলো। বাইনিকুলার্স মানে যার দুইটা চোখ আছে, মানে দুই চোখ দিয়ে দেখা যায় যে এটা বাইনিকুলার। তারপর হচ্ছে বাই মান্থলি, দ্বিমাসিক। তারপরে ডুয়েট, যখন গান গায় দুইজন মিলে সেটা ডুয়েট হয়, দ্বৈত উপস্থাপনা। ট্রাই, এই ওয়ার্ডের সাথে আমরা খুবই পরিচিত, ট্রাইনেশন সিরিজ হয়, তিনজন বোঝায়। তারপরে হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল হয়, রাইট, ট্রাইঅ্যাঙ্গেল, তিনটা ভুজ থাকে যা ট্রাইঅ্যাঙ্গেল। এই ধরনের জিনিসগুলোকে আমরা খুব কমন আমাদের লাইফে পাইছি। ট্রাইপড, আমার ঠিক এই মুহূর্তে যেই ক্যামেরায় আমি ক্লাস নিচ্ছি সেই ক্যামেরাটা দাঁড়ায় আছে আমার একটা স্ট্রাকচারের উপর যার তিনটা ঠ্যাং আছে, সেটা হচ্ছে ট্রাইপড, ঠিক আছে। ওকে, ট্রিপল সেঞ্চুরি, 300 একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে ট্রিপল। 4 কথাটাকে ব্যবহার হয় টেট্রা অর কোয়ার্ট, আমরা কোয়াড্রুপল পড়ছি, রাইট, ট্রেট্রা এই অর্থে ব্যবহৃত হয়। পেন্টা, এই কথার সাথে যারা ব্রাজিলের ফ্যান তারা খুব পরিচিত, কারণ ব্রাজিলের 5টা কাপ আছে, রাইট। ওই যে পেন্টার পরে যে ব্রাজিল হেক্সা খুঁজে বেড়াচ্ছে আর পাচ্ছে না, এই হেক্সা বলা হয় হচ্ছে 6কে, যখন 6 থাকে হেক্সা। তাহলে কী কী থাকে? পেন্টাগন, পঞ্চভুজ, হেক্সাগন, হেক্সোমিটার, এই জিনিসগুলো হচ্ছে ষষ্ঠক বলে, সেক্সটেট, যখন কোনো চতুর্দশপদী কবিতার শেষের 6 লাইনকে বলা হয় হচ্ছে ষষ্ঠক, রাইট, সেটা হচ্ছে সেক্সটেট ইংরেজিতে। হেপ্টা, 7, হেপ্টা কোথায় শিখছি আমরা? হেপ্টাগন, হেপ্টা, ঠিক আছে, 7 বোঝায়। ওকে, অক্টো বা অক্টা হচ্ছে 8 বোঝায়। যেমন আমরা যদি কেউ রেসলিং দেখে থাকি, রিয়াল ইউএফসি যেই ইয়াটার মধ্যে হয়, ওইটা হচ্ছে অক্টাগন বলে এটাকে, মানে অষ্টভুজ, 8টা ইয়া দিয়ে এটাকে স্টেজটাকে তৈরি করা হয়েছে, এটার জন্য তাকে বলা হয় অক্টাগন, ঠিক আছে। অক্টোপাস, যার 8টা পা থাকে সেটা হচ্ছে অক্টোপাস। এনিম বা নভেম হচ্ছে 9। ডেকা বা ডেসি, এটার সাথে আমরা খুব পরিচিত। ডিকেড, 10 বছরের সমগ্রে দিতে হয়। ডেসিমাল, 10% যেটা হয়, এই ধরনের অর্থ আমরা ব্যবহার করি। 10টা ভুজ থাকে যা ডেকাগন, এই ওয়ার্ডগুলো আমাদের কাছে পরিচিত। হেমি বা সেমির সাথে আমরা পরিচিত, হাফ বোঝায়, যেমন হেমিস্ফিয়ার, সেমিকোলন, সেমিফাইনাল, সেমি অ্যানুয়াল, অর্ধবার্ষিকী পরীক্ষা, সেমি অ্যানুয়াল পরীক্ষা। সেমিফাইনাল, ফাইনালের ঠিক আগে হাফ ফাইনাল, 4টা দল মিলে যেটা হয় সেটা হচ্ছে সেমিফাইনাল। হেমিস্ফিয়ার, অর্ধবৃত্ত, এরকম বোঝায়। পলিকে বোঝায়, বা মাল্টি হচ্ছে মেনি বোঝায় ইংরেজিতে, যেগুলাই আবার আমরা ব্যবহার করি। পলিগন, পলিগ্যামি, বিয়ের ক্ষেত্রে আমরা আবার এই ওয়ার্ডটা পাবো। পলিগ্যামি, যে অনেক বিয়ে করে, এটা আমরা একটু পরেই পাবো। পলিমার, পলিস্টার, যেখানে সুতার আধিক্য বেশি থাকে, পলিস্টারের। হেক্টো অথবা হচ্ছে সেন্ট, এটা দিয়ে বোঝায় 100। সেঞ্চুরি, এই ওয়ার্ডটার সাথে আমরা খুবই পরিচিত। সেন্টিনারি, সেঞ্চুরিয়ন, সেন্টিনিয়াল, এগুলো হচ্ছে 100 বছর পূর্তি, 100 বছরের সমগ্রে, এই জিনিসগুলোকে খুবই কমনভাবে বোঝায়। কিলো বা মিলি, এটা দিয়ে বোঝায় হচ্ছে 1000, যেমন কিলোগ্রাম, কিলোমিটার, কিলো লিটার, কিলো বাইট, এগুলো হচ্ছে 1000-এর সমষ্টি বোঝায়। সো এই যে ল্যাটিন এবং গ্রিক রুট থেকে ইংরেজিতে যে ওয়ার্ডগুলো তৈরি হয়েছে, অনেক সময় এগুলোর মিনিং থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এগুলো আশা করি যে মনে থাকবে, এগুলো জাস্ট একবার দেখলে আমরা মনে রাখতে পারবো। আমি ইয়াও দিয়ে দিচ্ছি, কি বলে এটাকে, স্লাইড প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। এবার আসি কিছু রিলেটেড সাবজেক্টে কারা কারা এক্সপার্ট সেটা আমরা পড়েছি। আরও কিছু জিনিস যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ছবি দেখা পড়াইছি, এবার ছবি ছাড়া কিছু জিনিস পড়াই। আর্কিওলজি মানে হচ্ছে পুরাতত্ত্ব, অর্থাৎ হিস্ট্রিকে খুঁজে পাওয়ার জন্য ফিল্ড ওয়ার্কের মাধ্যমে, ঐতিহাসিক কিছু নিদর্শনের মাধ্যমে যে কোনো জিনিসের বয়স নির্ণয়, ওই জিনিসের অবস্থান অন্যান্য নির্ণয়ের যে সিস্টেমটা, সেটাই হচ্ছে এনশিয়েন্ট বিল্ডিং এর লিরিক নিয়ে যিনি কাজ করেন তাকে বলা হয় হচ্ছে আর্কিওলজি। যিনি কাজ করেন তিনি লজিস্ট, আর্কিওলজিস্ট। অ্যানথ্রোপ মানে হচ্ছে মানুষ, নৃ, এই মানুষের হিস্ট্রি নিয়ে, মানুষের এভলিউশন নিয়ে যিনি কাজ করেন,
এভলিউশন অফ ম্যানকাইন্ড, এখানে জাস্ট পাশে লেখাই আছে, আমরা জাস্ট একবার দেখলেই বুঝতে পারবো, আমি পড়ে যাচ্ছি। এগুলোকে বলা হচ্ছে অ্যানথ্রোপোলজিস্ট। ফিলালিস্ট যিনি ডাক টিকিট সংগ্রহ করেন। এমিগ্রেন্ট অথবা এক্সপাট্রিয়েট প্রবাসী, পার্থক্য কোথায়? এমিগ্রেন্ট, এই ইএম মানে হচ্ছে ইম্পোর্ট, ইএক্স মানে হচ্ছে এক্সপোর্ট, এটা দিয়ে মনে রাখবো আমরা। ইম্পোর্ট করা মানে কি? ইম্পোর্ট আর এক্সপোর্টের পার্থক্য কী? একটা দেশের বাইরে যাবে যে সেটাকে আমরা এক্সপোর্ট করি, আর ইম্পোর্ট করি মানে হচ্ছে দেশের ভিতরে নিয়ে আসি। তাইলে যিনি বাইরে যান আমরা তাকে কি বলি? প্রবাসী। আমাদের দেশে তাই না, যে বাইরে থাকেন, ধরো আমার চাচা বাইরে থাকে, আমরা তারা কি বলবো? প্রবাসী। সৌদিতে থাকে সাপোজ, তাহলে আমার চাচা হচ্ছে প্রবাসী। কিন্তু সৌদিতে যাওয়ার পর উনি তো বাংলাদেশ থেকে গেলেন, উনি তো প্রবাসী হলেন না, উনি ওই দেশে অভিবাসী। এই অভিবাসী শব্দ হচ্ছে ইমিগ্রেন্ট আর এক্সপাট্রিয়েট, আলাদা করে আমরা ব্যবহার করব। গেলে এক্স আর আসলে এই অর্থে মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এই যে এখানে দেখো ইমিগ্রেন্ট আলাদা করে, দুইটাকেই আমরা এক্সপোর্ট ইম্পোর্টকে আলাদা করে মনে রাখছি। সরি, আমি ইমিগ্রেন্টের সাথে এক্সপোর্ট মিলাই ফেলছি। এই দুইটা হচ্ছে প্রবাসী, যিনি বাংলাদেশ থেকে সাপোজ সৌদিতে গিয়ে কেউ থাকেন। আর অভিবাসী হচ্ছে বাংলাদেশি যেই লোকটা সৌদিতে গেছেন তাদের চোখে, সৌদির চোখে তিনি হচ্ছেন ইমিগ্রেন্ট, আর আমার দেশের চোখে তিনি হচ্ছেন এমিগ্রেন্ট। এইটুকুই উচ্চারণ, আর কিছুই না। আচ্ছা, আরও দুটা জিনিস অনেক সময় আমরা কনফিউজড হই, পরীক্ষায় আসে সচরাচর, সেটা হচ্ছে মিসানথ্রোপ। মানুষকে যিনি দেখতে পারেন না তিনি মিসানথ্রোপ। মানুষের মধ্যে যিনি শুধুমাত্র নারীদেরকে দেখতে পারেন না তিনি হচ্ছেন মিসোজিনিস্ট। তার মানে মেয়েদেরকে যে কথা বলে, কটু কথা বলে, দেখতে পারে না, নারী দেখলেই যা চলন বাঁকা মনে হয়, তারা হচ্ছেন মিসোজিনিস্ট। আর যে মানুষকেই দেখতে পারে না, যেমন গালিভার্স ট্রাভেলের যিনি লেখক তাকে মিসানথ্রোপিস্ট বলা হয়, কারণ উনি মানুষকে ছোট করে দেখছেন, এই ধরনের অভিযোগ তাকে দেওয়া হয়, তাহলে উনি হচ্ছেন মিসানথ্রোপিস্ট। আইকনোক্লাস্ট, যিনি প্রতিমা ভঙ্গ করেন। কালা পাহাড়ের নাম পড়েছিলাম আমরা, কালা পাহাড়ের নাম পড়েছি, যিনি আইকনোক্লাস্ট ছিলেন। আচ্ছা, প্রেডিসেসর, সাকসেসর, এটাও খুব কমন আমাদের মনে থাকারই কথা। প্রেডিসেসর মানে যিনি আগে ছিলেন, পূর্বসূরি বাংলায়। সাকসেসর মানে যিনি পরে আসবেন, তিনি হচ্ছেন উত্তরসূরি, রাইট? আচ্ছা, আর ব্যাংক্রাফট, ইনসলভেন্ট না রেখে ব্যাংক্রাফটটাকে আমরা মনে রাখবো, যিনি দেউলিয়া হয়ে যান। এটা খুব অহরহ শুনি যে হঠাৎ করে নিজেরা দেউলিয়া ঘোষণা করছে কেউ, তিনি হচ্ছেন ব্যাংক্রাফট হয়ে যান। সো আশা করি এই রিলেটেডগুলো মনে থাকবে। আরও দেখি দুই একটা। অভিধান রচনা করেন যিনি, ডিকশনারি নিয়ে যিনি কাজ করেন, তাকে আমরা বলি হচ্ছে লেক্সিকোগ্রাফার, কারণ লেক্সিকো হচ্ছে ডিকশনারি বিদ্যা, যিনি করেন তিনি লেক্সিকোগ্রাফার। লিঙ্গুইস্ট, যিনি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন, তাকে আমরা বলবো লিঙ্গুইস্ট। কি বলবো? ল্যাঙ্গুয়েজ যিনি কাজ করেন তিনি হচ্ছেন লিঙ্গুইস্ট। আচ্ছা, পলি, একটু আগে পড়েছিলাম যে বহু অর্থে ব্যবহৃত হয়। পলিগট, যিনি বহু ভাষা জানেন, ভালো করে মনে রাখবো, অনেক ভাষা নিয়ে কাজ করেন লিঙ্গুইস্ট। অনেক ভাষায় কথা বলেন পলিগট, ভাষা নিয়ে কাজ করেন লিঙ্গুইস্ট, ভাষায় কথা বলেন পলিগট। প্লেরাইট, যিনি নাটক লিখেন। অ্যাকমপ্লাইজ, কুকর্মের দোসর, এই যে আমরা জাতীয় পার্টিকে বলি। কিউরেটর, যিনি জাদুঘরের মানে স্বৈরাচারের দোসর ডাকি আমরা অ্যাকমপ্লাইজ, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো কিউরেটর মানে জাদুঘরের যিনি রক্ষণাবেক্ষণ করেন, এটা প্রায়শই আসে পরীক্ষায়। যিনি একটা মিউজিয়ামের চার্জে আছেন, যার কাছে সমস্ত ক্ষমতা, মিউজিয়াম কীভাবে রক্ষণাবেক্ষণ হবে, কী কী আসবে না যাবে, এই জিনিসটা যিনি করেন তিনি হচ্ছেন একজন কিউরেটর। আচ্ছা, তারপরে ফ্যাটালিস্ট, যিনি অদৃশ্যবাদী, হ্যাঁ। এপিকিউরিয়ান, যিনি ভোগবাদী। কসমোপলিটান, যিনি বিশ্বপ্রেমিক, যিনি সারা পৃথিবী ঘুরে দেখতে চান, কালচারকে জানতে চান, তিনি হচ্ছেন কসমোপলিটান, বিশ্বপ্রেমিক, ঠিক আছে? যেমন আমরা ধরতে পারি নাদির অন দ্য গোয়ের, যিনি ঘুরে বেড়াচ্ছেন সারা পৃথিবীব্যাপী, মানুষদেরকে চেনার চেষ্টা করছেন, এগুলো হচ্ছে কসমোপলিটান মানুষের। এনসেন্ট্রিক আর হচ্ছে ম্যানেজার, ভানুবাজ, খামখেয়ালি, এগুলো সাধারণত পরীক্ষায় কমে আসে, এই জন্য আমি আর দাগাই দিলাম না। আসি এবার বিভিন্ন ধরনের পলিটিক্যাল স্টেট মেকানিজম বা অন্যান্য কিছুকে আমরা কি বলি, এগুলো তো এখন আমরা খুবই বাজওয়ার্ড এগুলো এখন, রাইট? আমরা 6 দফার দাবিতে প্রথম শুনেছিলাম যে অটোমেশন, স্বায়ত্তশাসন দেওয়া হবে বাংলাদেশকে, এই কথাটা শুনেছিলাম। ডেমোক্রেসি নিয়ে লাফালাফি চলতেছে এখন পৃথিবীতে, যেটা হচ্ছে গণতন্ত্র বলা হয়। মানুষ যেখানে ক্ষমতার অধিকারী, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ফর মি ইটস আ বোগাস থিং, কারণ আমরা দেখতেছি যে যারা ডেমোক্রেসি নিয়ে কাজ করে তারা কিছুই করতেছে না। বিউরোক্রেট মানে হচ্ছে আমলারা যখন দেশ চালায়, অফিসিয়ালটা যখন দেশ চালায়, সেটাকে বলা হয় যে ব্যুরোক্রেসি। আমরা কিন্তু 5ই আগস্টের পরে কিছুদিন সমস্ত ব্যুরোক্রেটরা মিলেই দেশের অন্যান্য জিনিস রক্ষণাবেক্ষণ করছিল। যদি ইন্টারিম গভর্নমেন্ট না থাকতো, তারাই যদি সব কিছু করতো, তখন কিন্তু এটা ব্যুরোক্রেসি হয়ে যেত। আচ্ছা, অটোক্রেসি, নাম শুনলে আপার কথা মনে আসে, স্বৈরতন্ত্র। আচ্ছা, প্লুটোক্রেসি, যখন ধনিক শ্রেণী কোনো কন্ট্রোল করে সব কিছু পাওয়ার, তাকে বলা হয় ধনতন্ত্র। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা দেখব
সেকুলারিজম, যেটা নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা বলে। রেবিনিয়ন, সশস্ত্র বিদ্রোহ হয়। সভারেনিটি অর্থটা আমরা জানি সার্বভৌমত্ব। মিউটিনিকে আমরা বলি হচ্ছে সিপাহীরা যখন বিপ্লব করে তখন সেটাকে বলা হয় মিউটিনি। আমরা সিপয় মিউটিনি পড়েছি 1857 সালের সিপাহী বিপ্লব। খুব যখন মিলিটারিরা হঠাৎ করে অভ্যুত্থান করে তোলে একটা নির্দিষ্ট ব্রিগেড, তাকে আমরা তখন হচ্ছে কি বলি, মিলিটারি কু। এই গেল। এবার আসি আমরা বিভিন্ন স্টাডি, এটা মোটামুটি আমরা পড়ে ফেলেছি। অ্যানথ্রোপোলজি পড়েছি। অনকোলজি, এটা একটু ভালো করে দেখবো আমরা। যেটা ক্যান্সার নিয়ে কাজ করে সেটাকে বলা হচ্ছে অনকোলজি। বাংলাদেশে একটা ক্যান্সার মিশন, আসানি মিশন নামে একটা জায়গা আছে যেখানে হসপিটাল আছে যেখানে ক্যান্সার নিয়ে গবেষণা করা, অনকোলজি নিয়ে। আচ্ছা, ইকোলজি, বাস্তুসংস্থান নিয়ে। জেনেটিক্স, বংশ। পেডিয়াট্রিক আগেও পড়েছি, লিঙ্গুইস্টিকও পড়েছি। সো এর বাইরে আমরা দেখব যে রিলিজিয়াস কিছু টার্ম আমরা ব্যবহার করি যখন কেউ কোনো রিলিজিয়নকে অবজ্ঞা করে বা কোনো রিলিজিয়নের বিশ্বাসকে অবজ্ঞা করে কোনো কথা বলে, ডার্টি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমরা সেইটাকে বলি হচ্ছে ব্লাসফেমি বা ধর্ম, এটাকে কী বলবো, যে ধর্ম নিয়ে অপকথা যিনি বলেন, ব্লাসফেমি, ঈশ্বরের নিন্দা যিনি করেন তাকে আমরা, সেই কাজটাকে আমরা ব্লাসফেমি বলি। প্যান সকল কিছু বোঝায়, প্যানথিওজম সর্বেশ্বরবাদ, যে সমস্ত কিছুতেই সব কিছুতেই মানে গড বিশ্বাস করে, ঈশ্বরই সব জায়গায়, ঠিক আছে। আচ্ছা, থেইস্ট যিনি আস্তিক, এথিস্ট যিনি নাস্তিক। আমরা দেখব যে এ যখন আসে কোনো শব্দের আগে। দেখো, পলিটিক্যাল হচ্ছে, আমরা যদি বলি পলিটিক্যাল মানে হচ্ছে রাজনৈতিক, রাইট? এই ওয়ার্ডটাকে আমরা সবসময় এখন তো খুব ভালো করেই চিনি, রাজনৈতিক। আমরা যদি এই শব্দটার আগে ব্যবহার করি, এইটা অর্থে অর্থাৎ বিপরীত শব্দ প্রকাশ করে, অরাজনৈতিক, আপলিটিক্যাল। এক্স্যাক্টলি থিস্ট যেমন আছে তার আগে একটা এ যোগ করে যে আমরা অ্যাথিস্ট বানাইছি, আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে। অ্যাগনস্টিক যিনি কিসে বিশ্বাস, মানে কিছুতেই বিশ্বাসী না এমন। আচ্ছা, রেনেগেট খুব কমন। রেনেগেট শব্দটার অর্থ হচ্ছে ধর্মত্যাগী, দল ছুট, এ নামে যে গিভ আপ করে দিছে রিলিজিয়াস বিশ্বাসে। স্ক্রিপচার, ধর্মগ্রন্থ, এটা আমরা এইচএসসিতেও পাইছিলাম, ওই যে তোতা পাখিকে যে ধর্মগ্রন্থ পড়ায় সেইখানে ছিল। আচ্ছা, তারপর আমরা দেখব কিছু লিটারালি টার্ম, যখন কারো আত্মজীবনী লেখা হয় সেটা অটোবায়োগ্রাফি হয়, ঠিক আছে, অ্যাকাউন্ট ফর লাইফ ইটসেলফ, বাই সেলফ, যে নিজে লেখে, আর যদি অন্য কেউ লিখে দেয় সেটা বায়োগ্রাফি হয়। এপিটাফ হচ্ছে সমাধির, টমস্টোন বলে এটাকে, সমাধির যে পাথর, সেই পাথরে যখন কোনো কিছু ইনস্ক্রিপ্ট করা থাকে গায়ে, নাম কিংবা কোনো কথা বা অন্য জিনিস, এইটাকে বলা হচ্ছে এপিটাফ, মনে রাখবো আমরা। মেইডেন স্পিচ, প্রথম বক্তব্যকে বলা হয় মেইডেন স্পিচ। এক্সটাম্পোর থেকে অনেক সময় প্রশ্ন আসে, খুবই একদম উপস্থিতভাবে যে কোনো ধরনের স্ক্রিপ্ট ছাড়া যে ধরনের বক্তৃতা দেওয়া হয় সেটাকে বলা হয় এক্সটাম্পোর। অনেক সময় 7ই মার্চের ভাষণকে বলে থাকে যেটা এক্সটাম্পোর ছিল। গ্লোসারি, শব্দকোষ। গ্লোসারি শব্দের অর্থ হচ্ছে শব্দকোষ। আচ্ছা, ওকে, ম্যারিজ নিয়ে একটু আগে বলেছিলাম যে ম্যারিজ নিয়ে আবার আসবো। যখন মনো, দেখো এই ওয়ার্ডগুলো আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। মনো মানে হচ্ছে একক, ঠিক আছে। পলি মানে হচ্ছে বহু। সো মনো আর পলির সাথে শুধু গ্যামি যুক্ত করে দিলে মনোগ্যামি মানে একক বিবাহ, পলিগ্যামি মানে হচ্ছে বেশি বিবাহ। প্যারামোর মানে হচ্ছে পরকীয়া করে যে, ম্যারিড ওমেন বা ম্যারিড ম্যানের প্রতি ভালোবাসা যেটা হয় সেটা হচ্ছে পরকীয়া। ব্যাচেলর মানে হচ্ছে যিনি কুমার রয়ে গেছেন, এখনও কারোর প্রতি তার ভালোবাসা নাই বা বিয়ে করেন নাই। স্পিনস্টার, এটা আমরা টেক্সটে পেয়েছিলাম, স্পিনস্টার জেরির গল্পে মিসেস ক্লার্ক ছিলেন একজন স্পিনস্টার এবং ব্যাচেলর, এটা আমরা আই গেস নাউনের ক্লাসেও পড়ছি। সো নাউনের ক্লাসের অনেক কিছুই এইখানে ইনক্লুডেড হয়ে যাইতে পারে, ঠিক আছে। ওকে, আর কি থাকে? প্লেস, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে প্লেস। বিভিন্ন জায়গায় আমরা বলেছিলাম যে পশু পাখিরা যেসব জায়গায় থাকে, কোন প্রসঙ্গে বলেছিলাম? আমরা বলেছিলাম যে এই যে খেনাইল, সাইনো, এগুলো হচ্ছে কুকুরের বাসা বোঝায়। তাহলে সাইনো দিয়ে মনে রাখার চেষ্টা করবো আমরা, কুকুরের যে ভয় সেটা হচ্ছে সাইনোফোবিয়া, কুকুরের যে বাসা সেটা হচ্ছে খেনাল, কুকুরের বাসা, ঠিক আছে। হাচ, খরগোশের বাসাকে বলা হয় হাচ। ঘোড়ার বাসাকে বলা হয় স্টেবল। বাংলায় মনে রাখার জন্য আমরা আস্তাবল ওয়ার্ডটাকে মনে রাখবো, ঠিক আছে। আস্তাবল, ওই ইংরেজির স্টেবলটাই আস্তাবল হয়ে যায় বাংলায়। অ্যাভিয়ারি, পক্ষীশালাকে বোঝায়, পাখিরা যেখানে থাকে সেটাকে বলে অ্যাভিয়ারি। আচ্ছা, অ্যাপিয়ারি, এপিকালচার, এগুলোও মানে কালচার থেকেও আসে, মানে পশু পাখির যে লালন পালনের কিছু আছে, যেমন মধু থেকে হয়ে যায় হচ্ছে এপিয়ারি মধুর শালা, আর এপিকালচার হচ্ছে মধু পালন করার, মৌমাছি পালন করার যে জায়গা সেটাকে বলা হচ্ছে বিদ্যা, সেটাকে বলা হচ্ছে এপিকালচার। দেন হিংস্র জন্তু, বিশেষ করে আমরা দেখব লায়ন অথবা
ওলফের ক্ষেত্রে প্রশ্ন যদি এভাবে আসে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। লায়ন বা ওলফ এদের বাসাগুলোকে বলা হচ্ছে ডেন। অ্যাকুরিয়াম খুবই কমন আমরা জানি, যেখানে মাছ থাকে। অরফানেজ আমরাও এটাও জানি যে খুবই কমন, যেখানে এতিমদেরকে রাখা হয়। সো এই যতগুলো আমরা পড়লাম, আমরা চেষ্টা করব যে এইখান থেকে পরীক্ষায় যেগুলো কমন ওয়ার্ডটা তো আমরা ইউজ করি না, সো আমরা বলার চেষ্টা করব যে এই প্রস্তুতির জায়গাটা আমরা জোরদার করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আই গেস আমরা মনে রাখার চেষ্টা করব যে আমরা কী কী পড়লাম। একবার যদি একটু রিক্যাপ করি, আমরা ভরাস দিয়ে যারা খায় তাদেরকে পড়ছি, অমনিভরাস, হার্বিভরাস, তারপর হচ্ছে কার্নিভরাস, ক্যানিবল মানুষের মাংস যে খায়। তারপরে আমরা পড়েছি হচ্ছে সাইড, সুইসাইড, প্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড, রিক্সিসাইড, ম্যারিটিসাইড, রেজিসাইড, জেনোসাইড, আপার নাম সহ পড়েছি। তারপরে আমরা পড়েছি হচ্ছে ফোবিয়া। ফোবিয়ার জায়গায় কী কী ছিল? ফোবিয়াতে আমরা পড়েছি হারপেটোফোবিয়া, টিকটিকির ভয়। তারপরে হচ্ছে সাইনোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, নার্কোফোবিয়া, মাকড়সার ভয় কিংবা উচ্চতার ভীতি, ফিলোফোবিয়া যেটা হচ্ছে ফেনেলোফোবিয়া, বিড়ালের ভয়। এই জিনিসগুলো আমরা পড়েছি। তারপরে আমরা বিভিন্ন সায়েন্টিস্টদের যেই কাজগুলা, লজিস্ট হয় যিনি, আর্কিওলজিস্ট, তারপরে ডার্মাটোলজিস্ট, কার্ডিওলজিস্ট, চোখের দিয়ে আমরা 3টা পড়েছি, যিনি অপটিশিয়ান, অপথালমোলজিস্ট, অপটিমেট্রিস্ট, এই জিনিসগুলো পড়েছি। এরপর আমরা কিছু বাসাবাড়ি, পশু পাখির যে বাসাবাড়ি সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি। আরও যেগুলো আপনাদের জানা উচিত সেগুলো হচ্ছে বিভিন্ন পশু পাখির ডাক, এগুলো গুগল করলেই 15-20টা দিয়ে দিবে, বইয়ে আছে। আমি চেষ্টা করব এই লেকচারের সাথে একটা ক্লাস বিশদ অ্যাড করে দেওয়ার জন্য। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা একটা পরীক্ষা নেব, এই পোস্টের ঠিক নিচে একটা পরীক্ষার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিছু প্রশ্ন দিব, যারা নিজেদেরকে এই ক্লাসের পরে মনে আছে কি না ক্লাসটা দেখে যাচাই করে নিতে চাই আমরা যেন ওই পরীক্ষাটা দিই। এই ক্লাসের কমেন্টে সেটা পিন করা থাকবে ইনশাআল্লাহ। সো আশা করি কাজটা কাজে লাগবে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিতে যাচ্ছি, বিউপিতে যারা পরীক্ষা দিতে যাচ্ছি, জিএসটিতে যারা পরীক্ষা দিতে যাচ্ছি ইমিডিয়েটলি, এর বাইরে সবসময় যারা চাকরির বাজারে প্রস্তুতি নিচ্ছি, প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য এটা সবসময় কাজে লাগবে। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো লাইভে। আসসালামু আলাইকুম।